মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। জীবনের কিছু মুহূর্ত থাকে যা আমরা চাইলেও ভুলতে পারি না। কিছু ঘটনার স্মৃতি আমাদের সাথে ছায়ার মতো লেগে থাকে। সময় বয়ে যায়, সেই রাতটাও কেটে গেছে, কিন্তু সেই অভিজ্ঞতা শিখিয়ে দিয়ে গেছে জীবনে সব সময় ছকে বাঁধা পথে চলে না। মাঝে মাঝে আমাদের অজানা পথেও হাঁটতে হয়, অনিশ্চয়তাকে আলিঙ্গন করতে হয়। হয়তো সেই কঠিন পথগুলোই আমাদের ভেতরের এক নতুন শক্তি তৈরি করে দেয়। জীবনের চরম মুহূর্তে এক অদ্ভুত একাকিত্বকে ঘিরে ধরে আমরা কি সত্যি কারোর অপেক্ষায় থাকি, নাকি সময় আমাদের একাই লড়তে শিখিয়ে দেয়? একাদশ পর্বের পর ভোর হতেই আমি যখন ছুটতে গেলাম ওয়াশরুমে এবং দরজাটা খুলেছিলাম, দেখলাম একটি পাখির মাথা চেবানো অবস্থায় মাটিতে পড়ে আছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, আমার হাজবেন্ডকে ফোন করলাম এবং ফোন করে সেই রাতের সমস্ত ঘটনা বললাম। আমার হাজবেন্ড পুরো ঘটনাটা শোনার পর আমাকে মনে সাহস দিয়ে বললেন, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারছি চলে আসছি, কিন্তু আজ রাত্রে তোমরা কোনোভাবেই ওই বাড়িতে থাকবে না। কিন্তু ওই বাড়িতে না থাকলে কোথায় থাকবো? কারণ সেই মুহূর্তে আমাদের থাকার কোনো জায়গাই ছিল না। পাশের বাড়ির পরিচিত মুখগুলো তখন অনেক দূরে, অথচ ঠিক সেই সময় আমাদের মাথার উপর একটা ছাদ খুব দরকার ছিল। মানুষের সাথে আলাপ থাকে, পরিচয় থাকে, কিন্তু বিপদের দিনে সেই সম্পর্কের গভীরতা মাপা যায়। নতুন পাড়ায় গিয়ে প্রতিবেশী খুঁজে পাওয়া সহজ, কিন্তু তাদের মনে জায়গা পাওয়া সেটা বোধ হয় সময়ের হাতে। তো প্রতিদিনের মতন সেই দিনও সকালবেলায় আমি ও আমার মেয়ে নিজের কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। তার পরের দিন কালী পুজো। চারিদিকে উৎসবের আনন্দেই মেতে উঠেছে। উৎসবের আলো কি সবার জন্য সমান, নাকি সেই আলো নিচেই জমে থাকে সবচেয়ে বেশি অন্ধকার? আমি আর আমার মেয়ে তখন শুধু ভাবছিলাম কখন এই পথ চলা শেষ হবে। শত কাজের মাঝেও আমার মাথায় ওই একটাই চিন্তা, আমার হাজবেন্ডের কথাগুলো তখন কানে বাজছে, যে কোনোভাবেই আজ রাতে ওখানে আমাদের একা থাকা যাবে না। তো চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ল আমার এক আত্মীয়ের কথা, যিনি আমাদের গন্তব্য থেকে মাইলখানিক দূরে থাকতেন। সেদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরলাম ও মেয়েকে টিউশন থেকে তাড়াতাড়ি নিয়ে এলাম। আমরা বাড়ি ফিরলাম, কারণ হুট করে তো কোথাও যাব বললেই যাওয়া হয় না। সব কিছু গুছিয়ে তারপর আবার তার উপর পিছুটান ওই পাখিগুলো, ওদের আবার কোথায় রাখবো? তাই বাড়ি এসে পাখিগুলোকে খেতে দিলাম। সব দিকে দরজা জানলা ভালো করে বন্ধ করলাম। পাখির খাঁচাটা আজ আর বাইরে রাখলাম না, সোজাসুজি আমাদের বেডরুমের ভেতরে ঢুকিয়ে দিলাম। আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম। চারিদিকে দরজা জানলাগুলো বন্ধ করলাম, দিয়ে বাড়ির থেকে যেই বেরোতে যাব অমনি হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল। তার একদিন পর অমাবস্যা, তাই চারিদিকটা বেশ অন্ধকার। আর আগের দিন রাতে আমি আমার টর্চ লাইটটা ছুঁড়ে মেরেছিলাম, সেটিও সেদিন ভেঙে গেছিল। তাই অন্ধকারে কি করব ভেবে উঠতে পারছিলাম না। অন্ধকারে দেশলাইয়ের বাক্সটা কোথায় যে রেখেছি মাথা থেকে বেরিয়ে গেছে, কারণ তখন আমার মনে এক অন্য আতঙ্ক কাজ করছে। কোনো মতে মেয়ের হাতটিকে শক্ত করে ধরলাম। আমাদের রান্নাঘরের দিকে এগোতে হবে এবার, কারণ একমাত্র সেখানেই আলো জ্বালানোর উপায় ছিল। ভয় আর উত্তেজনা আমার হাত কাঁপছিল। অনেক কষ্টে গ্যাস লাইট একটা দিয়ে গ্যাসটি ধরালাম এবং সেখান থেকে একটু মোমবাতি জ্বালালাম। ভাবলাম এবার হয়তো একটু শান্তি। সেই রাতটা হয়তো কেটে গেছে, কিন্তু সেই রহস্য আজও অমীমাংসিত। বিজ্ঞানের এই যুগে সব কিছুর ব্যাখ্যা হয়তো মেলে না, কিন্তু সেই রাতে সেই অন্ধকার আর নিভে যাওয়া মোমবাতি আজও আমাকে ভাবায়। হ্যাঁ, যেহেতু রাতটা সেদিন তেমন কিছু বেশি হয়নি, ওই 7:30 8টা,
কিন্তু বারবার মোমবাতি নিভে যাওয়া আর বাতাসে ওই আস্তে আস্তে দুর্গন্ধ আমাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে আমি ঘরের জানলা দিয়ে রাস্তার দিকে চিৎকার করে মানুষের হেল্প চাইতে শুরু করলাম। আমার চিৎকার শুনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুইজন বয়স্ক জেঠু আমাদের সাহায্য করবেন বলে ওপরে উঠছিলেন সিঁড়ি দিয়ে, কিন্তু অর্ধেক সিঁড়ি ওঠার পরেই ছুট্টে নিচে নেমে গেলেন আর যাওয়ার সময় চিৎকার করে বলতে বলতে নামলেন, এখানে থেকো না তোমরা, এখানে থেকো না, এক্ষুনি বেরিয়ে যাও অন্য কোথাও। তাহলে সেদিন জেঠুরা কি দেখেছিল? আর সেই জন্যই কি আমাদের বারবার বলছিলেন যে ওই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে? আমি আর এক মুহূর্ত দেরি করিনি। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে মেন দরজার তালা দিয়ে বেরিয়ে পড়লাম আমার মেয়েকে নিয়ে সেই আত্মীয় বাড়ির উদ্দেশ্যে। সেই রাতটা আত্মীয়ের বাড়িতে এক অজানা অনিশ্চয়তা ও টেনশন নিয়ে কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালবেলায় আমরা বাড়ি এলাম, কারণ সেই দিন আমার হাজব্যান্ডও বাড়ি আসছে। আমরা বাড়ি এলাম, দরজা খুললাম, ওপরেও উঠলাম, কিন্তু আমাদের বেডরুমে যখন দরজার তালাটা যখন খুলতে গেলাম, কারণ ওই ঘরের ভেতরেই তো পাখিগুলোকে রেখে গেছিলাম, আমি অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা স্বাভাবিক থাকলেও আমার বেডরুমের দরজাতে অস্বাভাবিকভাবে কে যেন আঁচড় দিয়ে দরজাটা খুলবার চেষ্টা করেছিল। আমি তো বুঝে উঠতেই পারছিলাম না। আমি বেরোনোর আগে সমস্ত দরজা জানলা নিজে হাতে তালা বন্ধ করে গেছি, আর এই সকালে যখন এলাম তখন আমিই প্রথম তালা খুলে ভেতরে প্রবেশ করেছি। তাহলে কে ছিল? আর যেই থাকুক সে এলো কোনটা দিয়ে? এই যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে তা আমি হয়তো জীবনে কখনো অস্বীকার করতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই গেল যে কে ছিল সে? কোথা দিয়েই বা আসতো, কোথা দিয়েই বা যেত? আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আপনারা তো জানেন, সকালবেলায় আমি আর মেয়ে একসঙ্গে বেরিয়ে যেতাম, আর রাত্রিবেলায় মেয়েকে টিউশন পড়িয়ে ওই বাড়ি আসতাম রাত 9টা নাগাদ। কিন্তু সেই দিন আমার হাজবেন্ড ওই বাড়িতে একাই ছিলেন সন্ধ্যে থেকে রাত্রি 9টা পর্যন্ত, ওই কয়েকটা ঘন্টা। কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না, সেই দিন সন্ধে ওই 2-3 ঘন্টা আমার হাজবেন্ডের সঙ্গে যা যা হয়েছিল তা বলার মতো। চারিদিকে কারেন্ট থাকলেও সেদিন কিন্তু আমাদের দোতলায় কোনো কারেন্ট ছিল না। আমি বেরোনোর আগে ট্যাঙ্কি ভর্তি করে জল ভরে রেখেছিলাম, তার এক বিন্দুও জলও ট্যাঙ্কিতে ছিল না। তারপর আমার হাজবেন্ড যখন ওয়াশরুম যান, ওয়াশরুমের থেকে আসার পর তিনি লক্ষ্য করলেন তার দুটো পায়ে বিভৎসভাবে চিড়ে যাওয়ার দাগ। তারপর ঘরে আসার পর এমন পরিমাণ মাথা যন্ত্রণা শুরু হয়েছিল যা তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। আমরা বাড়ি আসার পর আমার হাজবেন্ড কিন্তু এইসব কোনো ঘটনা আমাদেরকে জানাননি, পাছে আমরা ভয় পাই। সেদিন আমার মনটা খুব হালকা ছিল, কারণ এতদিন যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আর মেয়ে একা কাটিয়েছি, আজ একটু নিশ্চিন্ত। যাক, আমাদের সঙ্গে তো আমাদের হাজবেন্ড আছে, তাই ভাবলাম এতদিন রাত্রে আমি ঘুমোইনি, আজ একটু শান্তি করে ঘুমোবো। এই বলে আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি ডিনার করে নিলাম এবং আমি ঘুমোতে চলে গেলাম। অনেক দিন পর একটু শান্তির ঘুম, তাই আমার সেদিন সকালবেলায় উঠতে একটু দেরি হয়েছিল। তো ওই মোটামুটি 7:30 8টা। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আমার পাশে আমার হাজবেন্ড নেই। তো আমি বিছানায় উঠে বসে চিন্তা করতে শুরু করলাম, কোথায় গেল মানুষটা? উনি তো আমাকে না বলে কোথাও যান না। তো যাই হোক, আমি আমার মেয়েকে ডাকলাম। আমরা দুজনেই ওয়েট করছিলাম যে কোথায় গেল। সকাল যখন 11টা, তখন আমার হাজবেন্ড ফিরে এলেন। তো আমি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলে তুমি? এত সকালবেলায় আমাকে না বলে তো তুমি কোথাও যাও না। তখন আমার হাজবেন্ড খুব গম্ভীর গলায় বললেন, এক্ষুনি আমাদের যা কিছু আছে গুছিয়ে ফেলো, এই বাড়ি আমাদের ছাড়তে হবে, আমাদের অন্যত্র বাড়িতে শিফটিং করতে হবে।
শিফটিং করতে হবে মানে শিফটিং আজই করতে হবে। আমি তো চমকে গেলাম। কেন এরকম সিদ্ধান্ত? কী এমন ঘটলো যে এরকম একটা ডিসিশন নিতে হলো ওনাকে? সেদিন ছিল কালী পুজো। আমার ও মেয়ের দুজনেরই ছুটি ছিল। আমি বললাম, মাসিমা নাই, এমন অবস্থায় আমরা কিভাবে যাব? আমার হাজবেন্ড বললেন, না, আজ কালী পুজো, অমাবস্যা, আমি কিছুতেই এই বাড়িতে তোমাদের রাখতে পারবো না। আমি বললাম, তাহলে বাড়ি? উনি বললেন, এই জন্যই আমি সকালে তোমাদের কিছু না বলে বেরিয়েছিলাম। আমি বাড়ি ঠিক করেই এসেছি। আমি বললাম, কী এমন হলো যে এই সিদ্ধান্ত নিতে হলো? আমার হাজবেন্ড বললেন, এখন কিচ্ছু বলা যাবে না, আগে আমাদের এই বাড়ি থেকে বেরোতে হবে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্যত্র জায়গায় এক নতুন ভাড়া বাড়িতে পৌঁছে গেলাম সন্ধ্যের ঠিক আগে। সেই দিন রাতে হাজবেন্ডের মুখ থেকে যে ঘটনা আমি শুনেছিলাম তা সত্যি আমি নতুন করে আজ মনে আনতে চাই না, কিন্তু আপনাদেরকে তো বলতেই হবে। আমি যে আপনাদের কথা দিয়েছি, আমরা যখন রাত্রিবেলায় নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছিলাম, ঠিক তখন নাকি আমার হাজবেন্ড উঠেছিলেন ওয়াশরুম যাব বলে। ঘরের দরজাটা খোলার পরে তিনি এক অদ্ভুত প্রাণী, নাকি কোনো অশরীরী ছায়া, বারান্দায় হামুগড়ি অবস্থায় হেঁটে বেড়াতে দেখেছিলেন। উনি তখন থমকে দাঁড়িয়ে যান। ভেবেছিলেন কোনো বন বিড়াল বা অন্য কোনো প্রাণী হয়তো হবে, যার শরীরটা ছিল, কিন্তু মাথাটা তিনি দেখতে পাননি, জ্বলন্ত চোখ দুটোও দেখতে পাননি, কিন্তু একদম কুচকুচে কালো। তখন আমার হাজবেন্ড একটা লাঠি নেন এবং শক্ত করে লাঠিটাকে ধরে বারান্দার লাইটটা যেই অন করেন, লাইট জ্বলার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে হুস করে ওই বিশাল হামাগুড়ি দেওয়া প্রাণীটাই বলুন বা অশরীরী কোনো ছায়াই বলুন, ওই সরু সরু নেট আর গ্রিল দিয়ে ঘেরা বারান্দাটা দিয়ে হুস করে বাইরে বেরিয়ে গেল। এই হুস করে বাইরে বেরিয়ে যাওয়াটা কিন্তু কোনো একটা ছিদ্র দিয়ে নয়, মানে পুরো শরীরটাই যেন নেটের তার আর শক্ত গ্রিলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে মিলিয়ে গেল। মনস্তত্ত্ব বলে চরম একাকিত্ব বা বিশেষ কোনো মানসিক অবস্থায় আমাদের মস্তিষ্ক এমন কিছু চিত্র তৈরি করে যা জাগতিক নিয়মের বাইরে, কিন্তু যখন একাধিক ইন্দ্রিয় যেমন শ্রবণ এবং দর্শন একই সাথে সাড়া দেয়, তখন তাকে শুধু হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেওয়া যায় না। সেই বিশাল দেহের, সেই বিশাল কুচকুচে কালো দেহটা কি কোনো এনার্জি ফিল ছিল, নাকি এমন কোনো মহাজাগতিক ঘটনা যা আমাদের সাধারণ বোধশক্তির বাইরে? আমার হাজবেন্ডের মুখ থেকে শোনার পরে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা কি কল্পনা নাকি বাস্তবতা। হঠাৎ করেই সারা শরীর ছমছম করে উঠেছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি কি কোনো অন্য জগতে দাঁড়িয়ে আছি? আমাদের চারপাশে চেনা জগৎটা কি আসলেই ততটাই সাধারণ যতটা আমরা দেখি, নাকি আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু অস্তিত্ব যা কেবল বিশেষ কিছু মুহূর্তেই ধরা দেয়? আমার ডায়েরির পাতা থেকে যে অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, তা ডায়েরির পাতাতে এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেল। কারণ এর সদুত্তর না পেলাম মাসিমার কাছে, না প্রতিবেশীর কাছে, না আমি নিজে। আপনাদের কাছে আমার একটিই অনুরোধ, এই অমীমাংসিত রহস্যের কোনো সদুত্তর যদি আপনাদের জানা থাকে, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, কেমন? আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য এক নতুন গল্প নিয়ে পরের এপিসোডে। তো আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু সাপোর্ট করবেন। টাটা।